বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী মুরাতিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস উত্তর 24 পরগনা জেলার বনগাঁর নিকট ব্যারাকপুর গ্রামে। তবে তাদের আদিবাস ছিল উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। তার পিতামহ ছিলেন কবিরাজ এবং তিনি বনগাঁর নিকট ব্যারাকপুর গ্রামে কবিরাজি করতে আসতেন। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত। পাণ্ডিত্য এবং কথকথার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন। মাতা মৃণালিনী দেবী। পিতামাতার 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ বয়োজ্যেষ্ঠ ছিলেন। তিনি 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন ইছামতি উপন্যাসের জন্য। তার লেখা উপন্যাসগুলি হল পথের পাঁচালী, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল প্রভৃতি। তার লেখা প্রধান গল্প সংকলনগুলি হল মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বাদল, কিন্নর দল প্রভৃতি। এছাড়াও তিনি তার জীবদ্দশায় নানান রকম কিশোর সাহিত্য রচনা করে গেছেন। অবশেষে 1950 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মাসে অধুনা ঝাড়খণ্ডের ঘাটশিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। তো তারই শ্রদ্ধার্ঘ্যে শুরু করছি আমাদের আজকের গল্প মায়া। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুড়া থেকে রাস্তা চলে গেল সিধরানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে দুঃখ নেই। দুঃখ এই অবিচারী চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে তাও আমি জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেচারডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এ পর্যন্ত এই সমস্ত অস পাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তায় এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এই সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে চাই। এমন সময় একজন বুড়ো পুকুরটাতে নাইতে আসতে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, আরে রোশ, নেনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে গিয়ে ঢুকলো। বললে, আমার নাম নিবারুণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি,
ছেলেরা ম্যালেরিয়ার ভয় আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, হ্যাঁ, থাকতে পারি। ও, কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আমি রাজি হয়ে যাওয়াতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমায় খাওয়ার ব্যবস্থা করে দিলে তক্ষণি। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম কর। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে একটা স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বড় নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যের পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আগে যে আগে। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু হাতে নিয়ে তুলে আনবে এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে। ও, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বাড়ি, উপরে নিচে বোধহয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ঘর ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় রোয়াক। রোয়াকের উড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের উড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে। তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে লাগলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম। তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে ফুলেছে। আর একজন কে তুলছিল। নিবারণ চক্রবর্তী বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই যে রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ?
না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে, কই বউ কই? ওই তো ওখানেই ছিল, ওই ছোপটার কাছে। ও, যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গাঁয়ের বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার যে কি আছে আমি ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন এই বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিট খেয়ে ধরলে। বিনা আলোতেই যখন আমি সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা ওই বউটাকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে যে কি দোষটা করেছি কি জানি। বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আগে আগে নিশ্চয় নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। তো এত রাত্রিরে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো তো অবাক। বললে, আমি? হ্যাঁ, অনেক রাত্রে। হ্যাঁ, না, আর ঠিকই ঠিকই। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারিও পতো। আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙাচি দেবে, কারোর কথা শুনো না যেন। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতো থাক। কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলরি তুমি খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্য। পুরো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়া,
জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধমনটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপ রে বাপ, কি বন জঙ্গল কারখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সরিপথ ধরে 1/2 মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এখানে আছি, এই নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? ওই দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবেন না, ও বাড়িতে থাকতে পারবেন না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। আরে কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা আবার অন্য লোক। ও বাড়ির ছেলে বৌমারাও কোশ্চিন কালে ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বেলা গড়িয়ে গিয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা যেন কিরকম! ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলি ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিট করবার কি দরকার ছিল বাবু তোমার? চক্রবর্তী পুরো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। না, কিছু না, গাছপাড়ার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাবার ব্যাঘাত হয়, সেই জন্য ভয় দেখালো। ওই যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলায় ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, ব্যাস মেটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ি, আমিই মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা তুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। আমি তখনই উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরে সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন। সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তাছাড়া ওই জল আসবে কোথা থেকে?
একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জোছনা এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল বাড়ির কাছাকাছি তো দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি! জানালার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে আমার, একরকম নেশার মতো। আমি কেন বাইরে এসেছি? ও, একটা বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে তীব্র সুবাস। কিন্তু কোন দিকে তো সে নেই। গেল কোথায় সে? সেই রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এটাই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খলখল করে হাসে। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দ। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি, না, কিছুই না। নিচের জানালা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানালা তেমনই বন্ধ। হাসির লহর ততক্ষণ থেমে গিয়েছে। ব্যাপার কি? ও বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে। উপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা তখন দিনের বেলা, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় আমি ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে ফলেছে জঙ্গলে, যত ইচ্ছে তুলে খাও। এ আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে, তা বুঝছি কাল থেকে। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম।
কান পেতে রইলাম উপরের ঘরের কোনো শব্দ আসে কিনা সেটা শোনার জন্য। ছুঁচ ফরবারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক যেন কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনতে পাচ্ছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। সবটাই হয়তো আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা হয়তো তারই ফল। এরপর 9 দিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে পারে, আর পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি? ওই বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, ভুল ভুল সব ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুদ্ধ ঘুমাই, কাজকর্ম কিছু নেই। কেমন একটা কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাঁটিয়ে লোক, শুয়ে বসে থাকতে পারিনি, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকম অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলোকে অবশ্য বাঁচিয়ে ওখানে একটা ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই বন জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করেও সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব সব মজুদ। ঘরের কোণে একটা হাত করা তো আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে একটা মহা কলরব উপস্থিত হল। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপটে লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপরের দিকে চেয়ে দেখলাম। সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলারও কপাট তো খোলেনি, যেমনকার তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনের কাজ করতে করতে চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50টি হয়েছে, এইরকম মনে হলো প্রথমটা। যেন মনে হচ্ছে অনেকগুলো আয়নাতে একই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে কে যেন এসেছে।
একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর বাড়ির লোক আছে, অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক আছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য। এতদিন শুনেছিলাম, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার এলো গেল, আর তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য থেকে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে আমার বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতন ভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাতই হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে ওই স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা এলো কোথা থেকে? ওই বউটি যখন চলাফেরা করে তখনই এমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা বাদ দাও তো। আচ্ছা, একটা মেয়েকে ওখানে দেখনি কোনোদিন? বউ মতো, কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? আরে কোনো ফুলের সুগন্ধ? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউকে দেখতো ওখানে। প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এই রকম হয়েছে পর্যন্ত, তুমি জানো? বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি। না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, সেরে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। আমরা তো বাড়ি ত্রিসীমানায় যাইনি।
মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি, এসে যাব কোথায়? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছি বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমারও কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যাইনি বাড়ি ছেড়ে।